আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইতিহাসে স্বাধীনতার মিথ্যা ঘোষকের নাম ঠিকানা থাকবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দেশ বদলে যাওয়ার ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু, মন্তব্য সেতুমন্ত্রীর। মোদির সফরে ভারতের সাথে সম্পর্ক জোরদার হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। অসচেতনতায় বাড়ছে করোনা বললেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ বাড়তে থাকলে সাধারণ ছুটির ঘোষণা হতে পারে জানালেন স্বাস্থ্য সচিব। করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা কার্যক্রম শুরু করেছে পুলিশ। সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে পালালো বিদেশ ফেরত 9 জন। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার মিথ্যা ঘোষকের নাম তৈরির চেষ্টা করা হলেও ইতিহাসে তার নাম ঠিকানা থাকবে না, কারণ বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সারা দেশে মুজিববর্ষ সুবর্ণ জয়ন্তী পালনের নির্দেশ দেন। করোনা সংক্রমণ বাড়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর নির্দেশ দেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভা। বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় সভাপতি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্যের পর সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫ থেকে ৯৬ সালকে দেশের জন্য কালো অধ্যায় উল্লেখ করে বলেন, একসময় সত্যকে সত্য কিংবা সঠিক ইতিহাস তুলে ধরা নিষিদ্ধ ছিল। যেখানে মিথ্যা ঘোষক হওয়ার চেষ্টা করা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবে আপনারা দেখেন সেই ঘোষকের আর কোনো ঠিকানা থাকবে না। তার কারণ আজকে বিশ্ব নেতৃবৃন্দ তারাই কিন্তু আজ এটা নিজেরাই প্রচার করছেন এবং অনেক জায়গায় রেজলিউশন হচ্ছে যে ২৬শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এ সময় বঙ্গবন্ধুর জন্ম, তার বেড়ে ওঠার গল্প শোনানোর পাশাপাশি রাজনৈতিক মতাদর্শ নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী। ছোটবেলা থেকে খুব সংবেদনশীল ছিলেন, মানুষের প্রতি দরদি ছিলেন। আজকে বাংলাদেশটাকে জাতির পিতা স্বাধীন করে তার স্বপ্ন ছিল যে বাংলাদেশটাকে এমনভাবে তিনি গড়ে তুলবেন যে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে চলতে পারে। যে পথ জাতির পিতা দেখে গেছেন সেই পথ ধরেই কিন্তু আমরা এগোচ্ছি। তিনি যা যা করতে চেয়েছিলেন আমরা চেষ্টা করে যাচ্ছি সেই কাজগুলিকে সুষ্ঠুভাবে করতে, আর তার সুফল পাচ্ছে বাংলাদেশের জনগণ। বক্তব্যে করোনা বেড়ে যাওয়ায় সকলকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। করোনা আবার নতুনভাবে দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে সকলকে অনুরোধ করব স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলা, যেটা খুব প্রয়োজন। আমরা আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমরা করোনা ভাইরাসটাকে যথেষ্ট নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, কিন্তু আবার এই নতুনভাবে দেখা দেওয়াতে আবার এর প্রাদুর্ভাব সারা বিশ্বব্যাপী দেখা গেছে। বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধুর দেখা স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বদলে যাওয়া দেশে পরিণত হয়েছে। এর ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু। আর তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত দেশকে বঙ্গবন্ধু ৩.৫ বছরে পুনর্গঠন করে জীবনের জয়গান গেয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে মুজিব চিরন্তন প্রতিপাদ্যে 10 দিন ব্যাপী আয়োজনের ৫ম দিনে তারা এসব কথা বলেন। পরে পরিবেশিত হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত থেকে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুবাল্লিক করিমের রিপোর্টে বিস্তারিত। বিকাল ৫:১৫টায় জাতীয় প্যারেড স্কোয়ারে শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুজিব চিরন্তন প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী আয়োজনের পঞ্চম দিনের অনুষ্ঠান। মুজিব শতবর্ষ উপলক্ষে 10 দিনব্যাপী আয়োজনের প্রতিপাদ্য মুজিব চিরন্তন। ২ পর্বের অনুষ্ঠানের পঞ্চম দিনের থিম ধ্বংসস্তূপে জীবনের গান। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থিম ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণতান্ত্রিক গোপালের প্রদর্শিত পথ ধরে অনেক ধ্বংস সৃষ্টির প্রক্রিয়া এই বাংলার মাটিতে আবির্ভূত হয়েছিলেন সার্বভৌম বাংলার উপকার ইতিহাসের মহানায়ক মহাবীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর আলোচনা করেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। বাংলাদেশ নির্মাণের জন্যে ১৩১৪ দিন সময় পেয়েছিলেন। জর্দানের বাদশাপক্ষে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির ভিডিও বার্তা প্রচার করা হয়। King Abdullah II Ibn al-Hussein to our brethren in the People's Republic of Bangladesh. সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে নানা আয়োজন। পুরোটা সময় উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এই সফরের মাধ্যমে ইতিবাচক কিছু অর্জনও হবে। বিকেলে বাঙালির ঐতিহ্য বইমেলা পরিদর্শনে এসে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, বিগত 5 দিনে মালদ্বীপ ও শ্রীলঙ্কা সরকার প্রধানদের আগমনে অনেক অর্জন হয়েছে। দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশের অবস্থান আরও উন্নত হবে বলে জানান ডক্টর এ কে আব্দুল মোমেন। আপনার এই কোভিডের পরে প্রথম দিস শোজ এই কঠিন সময়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আমাদেরও সম্মান দেখিয়েছেন, তো আমরা তাকে সে অনুরূপভাবে সম্মান দেখাবো। আর এটা শোজ যে আমাদের মধ্যে একটি খুব সলিড রিলেশনশিপ এবং এই সম্পর্ক আরও উত্তর হবে। তবে এইটুকু বলি, শুধু অনুষ্ঠানের জন্য আসে না, সেই সাথে আমরা কিছু অর্জনও করছি। বিএনপির সুবর্ণ জয়ন্তী পালনে নিরাপত্তার অনুমতি মিলেছে ডিএমপির। তবে ২৬ মার্চের র্যালি, ২৭ মার্চ ও ৩০ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের বিষয়ে সিদ্ধান্ত পরে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দুপুরে ডিএমপি কমিশনার কার্যালয়ে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সাথে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন। যেহেতু সেখানে বইমেলা অলরেডি চলছে, সেখানে আপনারা কিভাবে করবেন সমাবেশ, সেই ব্যাপারটা আমরা নিজেরাও বুঝতে পেরেছি। আমাদের দলের যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে আলোচনা করে পরে আমরা এটা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা মহাসমাবেশ এখন করব নাকি স্থান পরিবর্তন করব না পরবর্তী সময় করব। স্বাস্থ্যবিধির প্রতি জনসাধারণের উদাসীনতাকেই করোনার সংক্রমণ বাড়ার কারণ হিসেবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিভিন্ন পদক্ষেপের কারণে সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু সেই চিত্র এখন পাল্টে যাচ্ছে বলেও জানান তিনি। আর স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানিয়েছেন, সংক্রমণের মাত্রা ঠেকাতে সাধারণ ছুটির মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তবে এখনও বিষয়টি নিশ্চিত নয়। আরও জানাচ্ছেন ড্যানি দ্রং। রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, দেশেই করোনার ভ্যাকসিন তৈরির লক্ষ্যে কাজ চলছে। ভ্যাকসিনও যাতে তৈরি করতে পারি সেই নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ফের করোনার সংক্রমণ বাড়ার জন্য অসচেতনতাকে দায়ী করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ কোথাও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না। আমরা বেড়ে যাওয়ার কারণটি আমরা দেখলাম যে মানুষজন অনেক বেড়াতে গেছে, অনেক তারা কক্সবাজারে গেছে,
বান্দরবানে গেছে, পিকনিকে গেছে, বিয়ে শাদী হচ্ছে। সংক্রমণটা বেড়ে যাওয়ার কারণে আমরা একটু অস্বস্তিতে আছি। আমরা জানি সরকার একা এটা নিয়ন্ত্রণ করতে পারবে না, একটি মিনিস্ট্রিও নিয়ন্ত্রণ করতে পারবে না। সকলেই মিলে কাজ করতে হবে এবং জনগণের সহযোগিতা লাগবে। অনুষ্ঠান শেষে স্বাস্থ্য সচিব জানান, করোনার সংক্রমণের মাত্রা রোধে প্রয়োজনে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বুঝতে হবে যে আমাদের যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নিতে হয় হয়তোবা নেওয়া হতে পারে, তবে এখন পর্যন্ত একেবারে হাইস্ট লেভেল থেকে আমাদের কাছে এরকম কোনো সিদ্ধান্ত এখনো আসে নাই। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। এখন যে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে সেটা কেবলমাত্র বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে তারই অংশ হিসেবে বাংলাদেশ পৃথিবীর বাইরে নয়, বাংলাদেশে ওই সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে এবং এটা নিয়ন্ত্রণের জন্য আমি ইতিমধ্যে বলেছি স্বাস্থ্যবিধি মেনে চলার ছাড়া আর কোনো বিকল্প নেই। এবং পাশাপাশি আমাদের জন্য যেটা ভালো দিক যে এখন আমাদের হাতে ভ্যাকসিন আসছে। প্রথম ফেজে যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে তাদের সবাইকে আগামী 8 এপ্রিল থেকে পর্যায়ক্রমে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। করোনা সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় সবাইকে মাস্ক পরিধানে সচেতন করতে মাঠে নেমেছে পুলিশ। রাজধানীসহ সারা দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছেন তারা। একই সঙ্গে পথচারীদের মাঝে মাস্কও বিতরণ করছে পুলিশ। দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতেই পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ক্যাম্পেইনের অংশ হিসাবে আমরা সবাইকে আহ্বান জানাতে চাই যে আপনারা সাবধান থাকুন, নিজের স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং এই স্বাস্থ্যবিধি মানার অন্যতম অনুষঙ্গ হচ্ছে গিয়া মাস্ক পরা, সবসময় মাস্ক পরিধান করা। এই জন্য আমরা ডিএমপির পক্ষ থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জনগণের মধ্যে মাস্ক বিতরণ করব। আজকের এই যে নতুন ক্যাম্পেইন আমরা শুরু করছি নতুনভাবে, সেটা তো আমরা মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে চাই। যুক্তরাজ্য থেকে আসা একই পরিবারের 9 জন হোটেল সিলেটের ব্রিটানিয়ার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে দুপুরে পালিয়ে গেছেন। তারা সবাই 18 মার্চ বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে সিলেটে আসেন। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর এক সদস্য পরিদর্শনে গেলে ব্রিটানিয়া হোটেলে থাকা প্রবাসীদের মধ্যে 9 জনের অনুপস্থিতি দেখতে পান। হোটেলটির রেজিস্ট্রার থেকে প্রাপ্ত তথ্য মতে ওই 9 জন জকিগঞ্জ উপজেলার একই পরিবারের বাসিন্দা। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, তাদের বিধবা স্ত্রী ও সন্তানদের 30,000 ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। মুজিব শতবর্ষ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর উপহার হিসেবে এসব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্যোগ বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা বাড়বে বলে মনে করেন মুক্তিযোদ্ধা সংগঠনগুলো। আরও জানাচ্ছেন রাকিব হাসান। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় ঘটনা। এর মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 1971 সালে 26শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয় বাংলার সর্বস্তরের মানুষ। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে শত্রুকে পরাজিত করে জাতির শ্রেষ্ঠ সন্তানরা এনে দেয় বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতার 50 বছরে এসে সেই মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এজন্য অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পের আওতায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের আর্থসামাজিক উন্নয়ন সহ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 30,000 বীর নিবাস নির্মাণ করা হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, বীরাঙ্গনা পরিবারের জন্য 30,000 ঘর নির্মাণ করে দেওয়া হবে বীর নিবাস নামে। মোট ব্যয় হলো 4,192,98,98,000 টাকা। দেশের 64 জেলার সব উপজেলা ও মহানগরে বাস্তবায়িত হবে প্রকল্পটি। জননেত্রী শেখ হাসিনা ঘর বরাদ্দ করেছেন, সেই ঘর আমি একজন প্রান্তিক কাতারের মুক্তিযোদ্ধা, সেই একটি ঘর আমার বরাদ্দ হয়েছে। সে আমাকে ঘর বাড়ি করে দিয়েছে, আমি তারে ধন্যবাদ জানাইছি। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সুযোগটা করার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ধরনের উদ্যোগে খুশি বীর মুক্তিযোদ্ধারা। আমার
বাড়িটা দিলে টাকা জমি দিমু, ওইখানে শেখ হাসিনা বাড়ি করে দিবে, আমরা বউ পোলা নিয়ে লেখা থাকবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ভবন। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ঘর দিচ্ছে, বিল্ডিং তৈরি করে দিচ্ছে, এর আর কি দিবে? আমি এই ঘর পেয়ে খুব আনন্দিত। ঘরটা করে দেন, আমি খুব সুখে আছি। আগে আমরা বড় কষ্ট করছি, অনা লাগে আমরা সুখী আছি। বিষয়টি অত্যন্ত গৌরবের বলে মনে করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক। যত সরকারি আসছে আমাদের জন্য কোনো সরকার কোনো কিছু করেনি, তারা আমাদেরকে কোনো মূল্যায়নই করেনি। আর এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শুরু হয়েছে মুক্তিযোদ্ধাদের ভাগ্য নির্ধারণ। ভাতাও যেমন বৃদ্ধি করছে, তেমনি গ্রামে গ্রামে বাড়ি ঘর করে দিচ্ছে, আরও দিবে। এটা তার স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্নকে সে বাস্তবায়ন করতেছে। এর চেয়ে বড় পাওনা আমাদের আর কিছু নাই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এবার গ্রাম বাংলার খবর। নিজের চাষাবাদের আটকড়া জমি বিক্রি করে সেই টাকা দিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক ৬৬টি ভাস্কর্য তৈরি করেছেন পটুয়াখালীর এক দিনমজুর। এসব ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণহত্যা আর ৭৫-এর ১৫ই আগস্টের দিনমমতার চিত্র। ৭১টি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা থাকলেও আর্থিক সংকটে তা আর হয়ে ওঠেনি। পটুয়াখালী প্রতিনিধি মশিউর রহমান বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। ৫২ ভাষা আন্দোলন থেকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, এরপর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের ঘুরে দাঁড়ানো, এসব ইতিহাস ভাস্কর্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাড়ির উঠানে নিজস্ব উদ্যোগে পরম ভালোবাসা আর নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন পটুয়াখালী সদরের সাহেব আলী খান নামের এই দিনমজুর। এখানে রয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের প্রতিচ্ছবি, পাকিস্তানি হানাদারদের গণহত্যা, মুক্তিকামী বাঙালি ও মিত্রবাহিনীর প্রতিরোধ আর ৭৫-এর ১৫ আগস্টের বর্বরতার ৬৬টি ভাস্কর্য। আমার বাঙালি মায়ের হাত শিয়ালের মুখে, আমার বাংলা মুক্তিযোদ্ধার পাও কুকুরের মুখে, এই চিত্রাঙ্কনগুলো আমি আরো ভাস্কর্যের মাধ্যমে ফুটাই তুলতে এবার কিছু লিখতে চাই। এসব তৈরি করতে গিয়ে নিজের সামান্য জমির অর্ধেকের বেশি বিক্রি করেছেন সাহেব আলী, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসার অনন্য নজির, বলছেন স্থানীয়রা। সাহেব আলী যেটা তার মনে চায় সেটা পারতে আছে না, যেহেতু হ্যাঁ অর্থদণ্ড কম, এটা আরো উন্নত হোক আমরা চাই। অসচ্ছল এই পরিবারটির সদস্যরাও তার এমন শিল্পকর্মে পাশে ছিলেন সব সময়। আমার স্বামী রোজ খায়, তাও দশকের লাগে অনেক অতিরিক্ত। আমি চাই যে সরকার যেন একটু আর্থিক সহযোগিতা করে। ৬৬টি ভাস্কর্য নির্মাণের পর আর্থিক সংকটে এখন কাজ বন্ধ, তবে এখানে ৭১টি ভাস্কর্য নির্মাণ করতে চান এটির উদ্যোক্তা। আমি একজন গরিব মানুষ, আমি এই বাড়িটা বিক্রি করি, এই বাড়ির টাকাটা দিয়ে এই জিনিসটা এখানেই করছিলাম। যখন টাকা আনা শেষ, উনি যে চাপ, আমি এখন কই যাবো, এই ভাস্কর্যগুলো চেঞ্জ করে আলাই জায়গা, এটু আমার কেনা সম্পত্তি। তো এই জায়গাটাও আমি সরকারকে এবং জাতিকে, দেশকে উৎসাহ দান করতে চাই যে এই জিনিসটা নিয়ে হইলো এই দেশের মানুষ স্বাধীনতা সম্বন্ধে কিছু জানুক। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে তাকে যেন একটু আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়। ইতিহাস তুলে ধরার এই কেন্দ্রটির উন্নয়ন ও সম্প্রসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। ইতিমধ্যে তাকে আমরা পর্যাপ্ত পরিমাণ ঢেউটি, টাকা, টিউবওয়েল এসব বরাদ্দ করেছি এবং কিছুদিন আগে তার ওখানে একটা কালভার্টেরও আমরা উদ্যোগ নিয়েছি। তো মূলত তিনি যা করছেন তা খুবই প্রশংসনীয়। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। ফরিদপুরের মধুখালী ও ভাঙ্গা উপজেলার পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১০ জন। ভোরে ও সকাল ৮টার দিকে এসব দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কাউসার জানান, সকালে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দিতে ঝিনাইদহ থেকে ঢাকামুখী একটি মাইক্রোবাস আর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। নিহত হয় 2 নারী, 1 শিশুসহ 6 জন।
আহত 10 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ভাঙ্গা বিশ্ব রোডে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 শিক্ষার্থী নিহত হয়েছে, আহত আরও 1 জন। ভোরে 3 বন্ধু শিবচর থেকে ভাঙ্গা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যায়। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বইমেলা হওয়ায় এবার বিশেষভাবে ছোঁয়া লেগেছে স্বাধীনতার। আগের তুলনায় স্টলে স্টলে বেড়েছে বাঙালির ইতিহাস সম্বলিত বই। গল্প, উপন্যাস ও কবিতার বইয়ের সঙ্গে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বই সমান তালে কিনছেন শিশু কিশোর সহ সব বয়সী পাঠকরা। বই বাড়লেও স্বাধীনতার ইতিহাস যেন বিকৃত না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এসএম আরিফের রিপোর্ট। সাড়ম্বরে পালিত হচ্ছে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। তার উপর এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতার মাসে। অন্যবারের তুলনায় তাই বইমেলার স্টলগুলোতে বিশেষভাবে স্বাধীনতার ছোঁয়া লেগেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বইয়ের একক স্টল তো আছেই, অন্য স্টলেও আগের তুলনায় বেশি স্বাধীনতার বই। স্বাধীনতা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন রকমের বইও আসছে মেলায়। এটা অত্যন্ত ভালো দিক, কারণ হলো যে জাতি নিজেদের স্বাধীনতা জানে না তারা প্র্যাকটিক্যালি নিজেকেই চেনে না। বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, আমাদের জাতীয় 4 নেতা, তাদের প্রতি যে শ্রদ্ধা সবসময় আমার মনকে আন্দোলিত করে। বইমেলায় আসা শিশু কিশোররাও জানালো বাঙালির অতীত ইতিহাস জানার আগ্রহের কথা। যুদ্ধ তো বাচ্চারা দেখে নাই, যুদ্ধ সম্পর্কে বাচ্চারা অনেক কিছু জানতে চায়। আমি পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি। ক্লাস 5-এর বই অনেক কিছুই আছে মুক্তিযুদ্ধের ব্যাপারে। ছোটবেলায় তো শুনতাম মুক্তিযুদ্ধ হয়েছে, অনেক গোলাগুলি হতো, বাবা মারা এরকমভাবে বলতো, বাট বড় হওয়ার পর যখন বুঝছি যে জিনিসটা আরও অনেক গভীর। লক্ষ শহীদ হয়েছেন, কত মা বোন ইজ্জত গিয়েছে, এগুলো জানতে চাই এবং এই জানার জন্যই আমার ছেলেকে আজকে আমি বইমেলায় নিয়ে আসা। আমার প্রকাশকরা বলছেন অন্য বইয়ের সঙ্গে এবার মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক বইয়ের প্রতিও সমান ঝোঁক পাঠকদের। মুক্তিযুদ্ধ বিষয়ে যে দিনগুলি বা মুক্তিযুদ্ধ ইতিহাসটা যারা পর্যালোচনা করতে পারে তাদের নিয়েও কিন্তু আমাদের অনেক বই আছে। ইতিহাস সমৃদ্ধ বই আমাদের সবচেয়ে বেশি এবং এগুলোর উপরই পাঠকদের আসলে চাহিদাটা খুব বেশি। পাঠকরা একটু ভিন্নভাবেই দেখে, আগ্রহটা এবার বেশি। আর তবে স্বাধীনতার চর্চা যেন অতিরঞ্জিত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আমাদের স্বাধীনতার ইতিহাসটা একসময় নষ্ট করার চেষ্টা হয়েছিল এবং সেই জন্যে যারা তখন সত্য কথা বলতেন তারা বেশ নিগৃহীত হয়েছিল। কিন্তু আপনার আল্লাহর মেহেরবান যে সত্য কখনো লুকিয়ে থাকে না, এখন সত্য বের হয়ে আছে। কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে অতিরঞ্জিত জন্য কিছু না করা হয়, কারণ অতিরঞ্জিত করলেও স্বাধীনতা ইতিহাস ও সত্য ঘটনা তখন ম্লান হয়ে যাবে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মিজোরামের বাণিজ্য সম্প্রসারণে বর্ডার হাট স্থাপনে সম্মত হয়েছে উভয় দেশ। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে ভারতের মিজোরাম রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। একই সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে মিজোরাম সাজেকের সড়ক পথ ও রাঙ্গামাটিতে নৌপথের ব্যবহার বাড়াতে দেশটির আগ্রহের কথা জানান তিনি। ভারতের সঙ্গে বেশ কয়েকটি বর্ডার হাট চালু আছে জানিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী সফরে আরও 3টি বর্ডার হাট চালুর বিষয়ে উভয় দেশের সিদ্ধান্তের কথাও জানান টিপু মুন্সি। জায়গা নিয়ে আমাদের বর্ডার কানেক্টিভিটি এবং তারা খুব উৎসাহী। এখন যেটা ঠিক হয়েছে যে কোনো এক সময় খুব শীঘ্রই আমরা একটু বর্ডারে যাব দেখতে, আর আগামী মাসের শেষের দিকে আমরা চেষ্টা করব ওদের মিজোরামে যেতে এবং কি সুবিধা অসুবিধা সরেজমিনে দেখে ফিরে আসতে। মুজিববর্ষ দ্বিতীয় ইস্পাহানি স্বাধীনতা দিবস স্কোয়াশ প্রতিযোগিতা 2020-21 অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ট্রফি ও প্রাইজ মানি প্রদান করা হয়। প্রতিযোগিতার হোস্ট ও স্পন্সর এবং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট MM ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল M মোজাম্মেল হক। অনুষ্ঠানে চট্টগ্রাম ক্লাবের সভাপতি কাদের খান, ফেডারেশনের সহ সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আক্তার, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি তারেক মাসুদ খান উপস্থিত ছিলেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইতিহাসে স্বাধীনতার মিথ্যা ঘোষকের নাম ঠিকানা থাকবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দেশ বদলে যাওয়ার ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু, মন্তব্য সেতুমন্ত্রীর। মোদির সফরে ভারতের সাথে সম্পর্ক জোরদার হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী।
অসচেতনতায় বাড়ছে করোনা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ বাড়তে থাকলে সাধারণ ছুটি ঘোষণা হতে পারে, জানালেন স্বাস্থ্য সচিব। করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা কার্যক্রম শুরু করেছে পুলিশ। সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে পালালো বিদেশ ফেরত 9 জন। সৌদি পুরুষদের জন্য বাংলাদেশ, পাকিস্তান সহ 4 দেশের প্রবাসী নারীদের বিয়ে করা নিষিদ্ধ। অন্য দেশের ক্ষেত্রেও নিতে হবে অনুমতি। টেস্ট খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির মন্তব্য সঠিক নয়, অনলাইন আড্ডায় জানালেন সাকিব আল হাসান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।